ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমরা আজকে পড়বো আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8, দ্যাট ইজ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন কারেন্সি। আমাদের এই চ্যাপ্টার 8টা সেকেন্ড পেপারের কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে বেশ কিছু ব্রড কোয়েশ্চেন, দ্যাট মিনস ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স আসতে পারে। দ্যাটস ওয়াই আমাদের এই পোর্শনটা খুব কেয়ারফুলি পড়তে হবে। আমরা আমাদের এই চ্যাপ্টার স্টার্ট করার শুরুতেই দেখব যে ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রেট সম্পর্কে। নাম্বার 1, foreign exchange. Foreign exchange or forex, which is known as forex, is the conversion of one country's currency into another. জেনারেলি আমরা বলতে পারি যখন দুটো দেশের মধ্যে একটা দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সির একটা চেঞ্জ বা এক্সচেঞ্জ হয় বা কনভার্সন হয়, দ্যাট মিন্স আমার দেশের টাকার এগেনস্টে আমি অন্য দেশের কত টাকা পাচ্ছি, অথবা অন্য দেশের টাকা নিতে আমার দেশের কত টাকা খরচ হচ্ছে, এই যে কনভার্সন বা এই যে প্রসেস, তাকে বলা হয় ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ বর্তমান ওয়ার্ল্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ অফ আমাদের ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে বা আমাদের যে গ্লোবালাইজেশনের একটা সময় এসেছে, এই সময়তে আমরা আমাদের যে কারেন্সিগুলা সেটা কমনলি এক্সচেঞ্জ করে থাকি, কারণ আমাদের একটা দেশের সাথে অন্য দেশের ইন্টার ট্রানজ্যাকশন বা ইন্টার বিজনেস হয়ে থাকে। এই বিজনেসের জন্য আমরা সাধারণত ফরেন কারেন্সিগুলো ব্যবহার করে থাকি, কারণ বাংলাদেশের কারেন্সি বাইরে যেমন ব্যবহৃত হবে না, একইভাবে অন্য দেশের কারেন্সি বাংলাদেশেও ব্যবহৃত হবে না। জেনারেল পার্সপেক্টিভে আমাদের এই বিশ্বে কোনো এক ধরনের বিজনেস ট্রানজ্যাকশনের জন্য সাধারণত ইউএস ডলার, যেটা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড বা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এটা ইউজ করা হয়। তবে আমাদের এই ইউএস ডলার, যেটা ইউএস ডলারটা নিতে হলে কত টাকা বাংলাদেশে দিতে হবে, এটা আমরা ফরেন এক্সচেঞ্জের মাধ্যমেই জানবো। দ্য সেকেন্ড ওয়ান ইজ ফরেন এক্সচেঞ্জ রেট অর এক্সচেঞ্জ রেট। আমাদের ফিনান্সের ভাষা অর ইন ফিনান্স, অ্যান্ড এক্সচেঞ্জ রেট, দ্যাটস দ্য রেট অ্যাট উইচ দ্য কারেন্সি উইল বি এক্সচেঞ্জ ফর অ্যানাদার। দ্যাট মিন্স আমি একটা কান্ট্রির কারেন্সির সঙ্গে অন্য একটা দেশের কারেন্সি যেই রেটে এক্সচেঞ্জ করবো সেটাকে আমরা বলি এক্সচেঞ্জ রেট। আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি, দ্যাটস ওয়াই সাপোজ you wanna purchase $100, okay? You went to a bank and bank says that if you want a single dollar you have to pay taka 90 in his bank, okay? So here you are paying taka 90 for purchasing a single dollar. Here is the exchange rate is $1 equals to taka 90. This is the exchange rate for dollar. On the same side, if you want a euro, suppose you want to buy an euro from a bank, the bank says you have to pay taka 120 to purchase a single euro. Here the exchange rate is 1 euro equals to taka 120. সো এটাই হচ্ছে আমাদের বেসিক এক্সচেঞ্জ রেট। আমরা ডেসক্রিপশনগুলো বাংলাতে বলবো এবং আমাদের কি পয়েন্টগুলো কি ইংলিশে বলবো, যাতে করে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্লাইডে। আমাদের সেকেন্ড স্লাইড কি বলছে, দ্য মেথডস অফ ক্যালকুলেশন অফ ফরেন এক্সচেঞ্জ রেট। এই টপিকটা খুবই কেয়ারফুলি পড়বা, কারণ এই টপিকটা থেকে তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসতে পারে। তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে আন্ডার গোল্ড স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা বা এই গোল্ড স্ট্যান্ডার্ডটা হচ্ছে তোমাদের 2 মার্কের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এছাড়া তোমাদের এমসিকিউতেও কোয়েশ্চেনটা আসে। আচ্ছা, গোল্ড স্ট্যান্ডার্ডটা আসলে কী জিনিস, আমি জিনিসটা তোমাদেরকে একটু ডিসক্রাইব করি। জেনারেলি কোনো দেশের রিজার্ভে, একটা দেশের রিজার্ভ বলতে সাধারণত আমরা সেন্ট্রাল ব্যাংক রিজার্ভই বলে থাকি, কারণ সেন্ট্রাল ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক এই পারমিশনটুকু নাই যে সে রিজার্ভ রাখবে, ওকে? সো আমরা যদি একটা দেশের রিজার্ভ বা একটা দেশের গোল্ড রিজার্ভের কথা চিন্তা করি, সেই দেশের গোল্ড রিজার্ভের যে প্রাইস ওই দেশের মার্কেটে আছে, সেম জিনিস বা সেম পরিমাণ গোল্ড অন্য কান্ট্রিতে রিজার্ভের এগেনস্টে আমি কত টাকা পাচ্ছি, সেটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ডের মেথড। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। মনে করে নাও বাংলাদেশের বাজারে বা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকে 1 কেজি গোল্ড আছে। এই 1 কেজি গোল্ডের মার্কেট প্রাইস হচ্ছে, মনে করে নাও 1 কেজি গোল্ডের মার্কেট প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় 80 লক্ষ টাকা। ধরে নাও বাংলাদেশি টাকায় 80 লক্ষ টাকা। আমরা যদি এই জিনিসটা আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসের সাথে কম্পেয়ার করি, মনে করে নাও ইউএসএ ওই সেম 1 কেজি পরিমাণ গোল্ড পারচেস করতে ওদের প্রয়োজন হবে 1 লাখ ইউএস ডলার। আমি আবারও বলছি, বাংলাদেশে আমাদের 1 কেজি গোল্ড পারচেস করতে প্রয়োজন হবে 80 লক্ষ টাকা। একই সাথে ইউএসএতে ওই সেম পরিমাণ গোল্ড, দ্যাট ইজ 1 কেজি গোল্ড পারচেস করতে ওদের লাগবে হচ্ছে 1 লাখ ইউএস ডলার। এখানে আমরা যদি এক্সচেঞ্জ রেটের কথা চিন্তা করি গোল্ড মেথডে বা গোল্ড স্ট্যান্ডার্ডে, তাহলে
ওদের $1,00,000 ইকুয়ালস টু বাংলাদেশের 80 লক্ষ টাকা, অর্থাৎ $1 ইকুয়ালস টু 80 টাকা। এটাই হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট। তবে এই জিনিসটা বর্তমানে আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে না। এটা রিজন হচ্ছে গোল্ডের রিজার্ভ ওয়ার্ল্ডের সব জায়গায় সেম থাকে না। যেমন বাংলাদেশের গোল্ডের রিজার্ভ আর সৌদি আরবের গোল্ডের রিজার্ভ সেম না, একই সাথে ইউএসের গোল্ডের রিজার্ভ এবং মালয়েশিয়ার গোল্ডের রিজার্ভ সেম না। এই কারণে এখন ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা ইউজ করা হয় না। অনেক বছর আগে যখন গোল্ডটাকে স্ট্যান্ডার্ড ধরা হতো তখন এটা ইউজ করা হতো। This rate is called mean per exchange and this theory is called mean parity theory. এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সো এটা খুব খেয়াল করে করবা। এই লাইনটা এমসিকিউর জন্য খুবই ভালো করে করবা, আমি বারবার বলছি এটা যেন ভুল না হয়। ওকে ওকে Now the theory is not used all over the country. Exchange rate is depend on import and export now. Okay, আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে, ইনফ্যাক্ট বলতে গেলে বিশ্বের প্রায় সবগুলো দেশেই বর্তমানে এক্সচেঞ্জ রেটটা এক্সপোর্ট এবং ইম্পোর্টের উপরে ডিপেন্ড করেই হয়ে থাকে। এবং ইন দ্যাট সিচুয়েশন আমাদের এই কারেন্সিটা হচ্ছে ফ্লোটিং কারেন্সি বলে, বা যখন কোনো ইম্পোর্ট এবং এক্সপোর্ট সিচুয়েশনের ওপরে বা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ওপর ডিপেন্ড করে কোনো দেশের কারেন্সি এক্সচেঞ্জ রেটটা হয়, তখন সেটাকে আমরা বলে থাকি সাধারণত ফ্লোটিং কারেন্সি। আমরা এই ব্যাপারে আরও ডিটেল পড়বো যখন আমরা মডার্ন থিওরি পড়বো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আন্ডার ইনকম্প্যাটেবল পেপার কারেন্সি। আমরা যদি গোল্ডকে অ্যাভয়েড করি, আমরা চলে যাই পেপার কারেন্সিতে। পেপার কারেন্সিটাকে আমরা বেসিকলি 2 টাইপসে ডিভাইড করতে পারি। নাম্বার 1 হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি, বা কোনো কোনো বইতে এটাকে পারচেজিং পাওয়ার মেথডও বলা হয়ে থাকে। Simple sense, purchasing power method is a method where a person or where a country use the purchasing power ability to find out the exact exchange rate. Okay. Number 1, Gustav Cassel is the father of this theory or inventor of this theory. This is very much important for your MCQ and you have to be very much careful about answering this, because sometimes there is only Gustav, there is sometime only Cassel, and sometime there are Gustav and Cassel together. So you have to be very careful about answering this MCQ. Gustav Cassel is the father of this theory, so you have to be please very cautious about it. আচ্ছা, এই থিওরিটা হচ্ছে আমরা সাধারণত যদি এক্সাম্পল দিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়। আমি এক্সাম্পল দিয়ে বলছি। মনে করে নাও বাংলাদেশে তুমি 1 কেজি চাল কিনতে চাচ্ছ। বাংলাদেশে 1 কেজি চালের মূল্য হচ্ছে টাকা 50, সাপোজ। ওকে, দ্য প্রাইস অফ 1 কেজি রাইস ইজ অ্যাবাউট টাকা 50। তুমি এই সেম জাতের চাল তুমি ভিয়েতনামে বা থাইল্যান্ডে কিনতে যাও। তো মনে করে নাও তুমি ভিয়েতনামে ওই চালটা কিনতে চাচ্ছ, ওই ভিয়েতনামে ওই পরিমাণ ওই জাতের চালের মূল্য হচ্ছে 25। সো আমরা যদি ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের কম্পেয়ার করি, সো ভিয়েতনামি 25 ইকুয়ালস টু বাংলাদেশি কারেন্সি হচ্ছে 50। আমি আবারও বলছি, বাংলাদেশে 1 কেজি চাল যখন তুমি কিনতে যাবা তখন প্রাইস পড়বে টাকা 50। অন দ্য সেম সাইড তুমি যখন ভিয়েতনামে এই সেম পরিমাণ, দ্যাট মিনস 1 কেজি চাল কিনতে যাবা, এটার প্রাইস পড়বে টাকা সাপোজ 25। সো ভিয়েতনামি কারেন্সি 25 ইকুয়ালস টু বাংলাদেশি কারেন্সি টাকা 50। এটাই হচ্ছে ভিয়েতনামের সঙ্গে আমাদের এক্সচেঞ্জ রেট। এখানে কিছু প্রবলেম অ্যারাইজ করে। প্রবলেমগুলো হচ্ছে সাধারণত প্রতিটা দেশের উৎপাদন সমান হয় না, প্রোডাকশন সেম টাইপ হয় না। বাংলাদেশ হচ্ছে এগ্রিকালচার বেসড কান্ট্রি, দ্যাটস ওয়াই রাইস ইজ ভেরি মাচ কমন ক্রপ ইন আওয়ার কান্ট্রি। বাট তুমি যদি বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের কম্পেয়ার করতে চাও, তুমি কিন্তু সেখানে চাল দিয়ে কম্পেয়ার করতে পারবা না, কারণ ওদের ওখানে চালটা জেনারেলি প্রোডাকশনে যায় না বা প্রোডাকশন হয় না, খেতে হয় না। একই সাথে মনে করে নাও তুমি সৌদি আরবের সঙ্গে করতে চাচ্ছ, সৌদি আরবের কমন প্রোডাক্ট হচ্ছে খেজুর বা গোল্ড, যেটা বাংলাদেশে প্রোডাকশন হয় না। ওকে, এইরকম সিচুয়েশনের কারণে যেটা হচ্ছে আমি ওই কান্ট্রিগুলোর মধ্যে কম্পেয়ার করতে পারছি না। সো যখনই তুমি পারচেজিং পাওয়ার মেথড নিয়ে কাজ করবা, তখন তোমাকে এমন দুটো কান্ট্রি নিয়ে কাজ করতে হবে যেখানে আমাদের সেম টাইপ অফ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় বা উৎপাদন হয়। আদারওয়াইজ তুমি এখানে স্ট্যান্ডার্ড ধরতে পারবা না। এখানে আরও কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে সিলেক্টিং আ কমন প্রোডাক্ট ইজ ভেরি মাচ হার্ড। মনে করো না তুমি বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামেরই কম্পেয়ার করবা, বাংলাদেশে চাল উৎপাদন হয়, ওদের দেশেও চাল উৎপাদিত হয়। বাংলাদেশে এমন আরও অনেক প্রোডাক্ট উৎপাদিত হয় যে জিনিসগুলো ভিয়েতনামে উৎপাদিত হয়। তুমি যদি এখন বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের কম্পেয়ার করতে চাও, তুমি কোনটাকে স্ট্যান্ডার্ড ধরবা? তুমি কি চালকে ধরবা, না সবজিকে ধরবা, না কাপড়কে ধরবা? এটা কিন্তু ফাইন্ড আউট করা খুবই প্রবলেম হয়ে যায়। আমরা একটা প্রবলেম জানলাম যে যেখানে দুটো দেশের ভেতরে কমন প্রোডাক্ট পাওয়াটা প্রবলেম। অন দ্য আদার সাইড যখন অনেক বেশি কমন প্রোডাক্ট থাকে তখন সেই জিনিসটাও মেনশন করাটা টাফ। আর প্রাইস ইন্ডেক্সটা ভ্যারি করে। কেন ভ্যারি করে? বাংলাদেশে যদি
চালের উৎপাদন কোনো বছর কম হয় তখন কিন্তু এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু কারেন্সি সবসময় সেম থাকে না। সো এখানে জিনিসটা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল ভ্যালিউর কারণে আমি অন্য দেশের সঙ্গে এরকম কোনো প্রাইস কম্পেয়ার করতে পারছি না। সো পারচেসিং পাওয়ার মেথড বা পারচেসিং পাওয়ার প্যারিটি থিওরি ইজ নট সুইটেবল ফর আওয়ার ওয়ার্ল্ড অর দ্য গ্লোবালাইজেশন সিচুয়েশন। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে, দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মডার্ন থিওরি। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরিও বলা হয়, কোনো কোনো বইতে এটা মডার্ন থিওরিও বলা হয়। দিস থিওরি ইজ বেসড অন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ আ কান্ট্রি। In this method, money is known as floating money. If export increases, exchange rate decrease. If import increase, exchange rate increase. It is used all over the world. আচ্ছা, আমি একটু সহজ করে তোমাদেরকে জিনিসটা বলি, ডিমান্ড এবং সাপ্লাই মেথডটা কি। এই জিনিসটা জানার আগে আমরা সবার আগে এই গ্রাফটা দেখব এবং তার সাথে আমরা জানবো হোয়াট ইজ ডিমান্ড অ্যান্ড হোয়াট ইজ সাপ্লাই। ডিমান্ড হচ্ছে কোনো কিছুর প্রয়োজনীয়তা, আমি জিনিসটা জানতে চাই, ওকে, আমি চাচ্ছি, এটা আমার দরকার, এটা হচ্ছে ডিমান্ড। সাপ্লাই হচ্ছে অ্যাভেলেবিলিটি, আমার ওই জিনিসটা কতখানি আছে। যেহেতু আমাদের এই মেথডে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ওপর ডিপেন্ড করেই কাজ করা হয়, সো আমরা এখানে দুটো জিনিস দেখছি যে আমাদের আসলে ফরেন কারেন্সির ডিমান্ড কতখানি এবং আমাদের ফরেন কারেন্সির সাপ্লাই কতখানি। এটা হচ্ছে আমাদের খুব খেয়াল করে জানতে হবে যে আমার ফরেন কারেন্সির ডিমান্ড কতখানি, আমার ফরেন কারেন্সির সাপ্লাই কতখানি। আমরা এখানে তিনটা গ্রাফ দেখতে পাচ্ছি। আমরা সবার আগে ফার্স্ট গ্রাফে যাই। দেখো এই যে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট গ্রাফ। এখানে ও এক্স, এটাকে আমরা বলছি দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ফরেন কারেন্সি। ও ওয়াইটাকে আমরা বলছি সরি এক্সচেঞ্জ রেট ইন ফরেন কারেন্সি। ওকে, এক্সচেঞ্জ রেট অফ ফরেন কারেন্সি, সরি এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট অফ ফরেন কারেন্সি। এবং একই সঙ্গে আমরা এখানে দুটো লাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে এবি। আচ্ছা, তোমাদের বইতে এই জিনিসটাকে একই সাথে সাপ্লাই এবং ডিমান্ড দিয়ে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই আমি তোমাদের এখানে সেপারেটলি কোনো লাইন ড্র করি নাই। আমি তোমাদেরকে দুটো একইভাবে মানে বইয়ের ভাবেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ফরেন কারেন্সি দিয়েই তোমাদেরকে আমি জিনিসটা বোঝাচ্ছি। ওকে, এখন দেখো আমরা যখন এখানে কাজ করছি তখন আমাদের আরেকটা পয়েন্ট আছে, নাম্বার হচ্ছে পি। পি হচ্ছে পয়েন্ট অফ ব্যালেন্স, পি হচ্ছে আমাদের পয়েন্ট অফ ব্যালেন্স। জাস্ট আ সেকেন্ড। ওকে, পি হচ্ছে পয়েন্ট অফ ব্যালেন্স। এখন আমি এই জিনিসটা ডিসক্রাইব করছি। আমরা ও এক্সকে জানি দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ফরেন কারেন্সি। যখন আমরা ডিমান্ড এবং সাপ্লাই নিয়ে কাজ করব তখন একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যখন ফরেন কারেন্সি অনেক বেশি আসে, কখন ফরেন কারেন্সি অনেক বেশি আসে, যখন কোনো একটা দেশের এক্সপোর্ট বেশি হয়। এক্সপোর্ট যখনই বেশি হয় তখন সেই ফরেন কারেন্সি একটা দেশে আসা শুরু করে বা তার সাপ্লাইটা বেড়ে যায় এবং ডিমান্ডটা ডিক্রিজ করা শুরু করে। সো দেখো আমরা এখানে যদি বলি সি এবং ডি নিয়ে, আমাদের আস্তে আস্তে যদি এক্সপোর্টটা ইনক্রিজ করে, দ্যাট মিন্স ও এক্স লাইনটা যদি আস্তে আস্তে ইনক্রিজ করে, আমাদের সাপ্লাইটা বেড়ে যাবে। এই যে সাপ্লাইটা এ এবং বি, সাপ্লাইটা আস্তে 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 এক্সপোর্ট ইনক্রিজ করার সাথে সাথে বেড়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, এক্সপোর্ট যখন আস্তে আস্তে বাড়ছে, ও এক্স লাইনটা বাড়ছে, তখন আমাদের ডিমান্ড লাইনটা সি ডি লাইনটা আস্তে 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 ডিক্রিজ করছে। আমি আবারও বলছি, খেয়াল করে শুনো, ও এক্স লাইনটাকে যদি আমরা শুধু এক্সপোর্ট ধরে নেই, ও এক্স লাইনটাকে যদি আমি শুধু এক্সপোর্ট ধরে নেই, দেখো ও এক্স লাইনটা যত বাড়বে, আস্তে আস্তে যতখানি বাড়বে, আমার এ এবং বি, দ্যাট মিন্স আমার সাপ্লাই ইনক্রিজ করবে। আমরা এখানে এ এবং বিকে সাপ্লাই লাইন হিসেবে ধরে নিচ্ছি। এ এবং বি আমার সাপ্লাই, দ্যাট মিন্স যত আমার এক্সপোর্ট বাড়বে আমার সাপ্লাই লাইনটা তত ইনক্রিজ করবে। অন দি আদার হ্যান্ড, যেহেতু আমার সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, আমার ডিমান্ড কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করছে। এখানে সিডি লাইনটা হচ্ছে ডিমান্ড লাইন। ওকে, সিডি লাইনটা আস্তে আস্তে দেখো রিডিউস করছে, ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ আমার এখানে ডিমান্ডটা কমে যাচ্ছে। এখানে পি যে লাইনটা, এই পি লাইনটাতে এল, এ বি এবং সিডি এই লাইনটা ক্রস করেছে। এই লাইনটাই হচ্ছে আমার ডিজায়ার, খেয়াল করে শোনো, এই লাইনটাই হচ্ছে আমার ডিজায়ার এক্সচেঞ্জ রেট, যেটাকে আমরা বলি পয়েন্ট অফ ব্যালেন্স। এটাকে আমরা বলি পয়েন্ট অফ ব্যালেন্স। এই জিনিসটা আর পয়েন্টে ক্রস করেছে ও ওয়াই লাইনে। ও ওয়াইটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট, দ্যাট ইজ এই পয়েন্টটা হচ্ছে আমার এক্সচেঞ্জ রেট, এবং ও এক্স লাইনটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই। এই জায়গাতে হচ্ছে আমি কত টাকা পাচ্ছি ফরেন কারেন্সি, কত টাকা দিচ্ছি ফরেন কারেন্সি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। মনে করে নাও বাংলাদেশ এবছর এক্সপোর্ট করেছে
এক্সপোর্ট করেছে $1, খেয়াল করে শোনো, বাংলাদেশ এবছর এক্সপোর্ট করেছে $1, দ্যাট মিন্স আমার ডিমান্ড হচ্ছে এখন আমার ডিক্রিজ করেছে, কারণ আমি একটুখানি বেড়েছি। কি বেড়েছি? আমার এক্সপোর্ট একটুখানি বেড়েছে। এখন আসি আমার পারচেস, বা সহজভাবে বলতে গেলে ইম্পোর্ট। মনে করে নাও বাংলাদেশে এবছর $80 প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসছে, অর্থাৎ এ এবং বি লাইন, ঠিক আছে? আমার এ এবং বি লাইন এবং সি এবং ডি লাইন ক্রস করেছে পি পয়েন্টে। পি পয়েন্টটা কোনটা? আমি $1 ইনকাম করেছি আর খরচ করেছি $80। এই পি পয়েন্টে ওটা ক্রস করেছে। সো আমার এখানে এক্সচেঞ্জ রেটটা হচ্ছে $1 সমান সমান $80, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি, যদি আমাদের এই লাইনটা একটু এক্সচেঞ্জ হয় তাহলে আমাদের রেটটা কি হবে। আমরা চলে আসি সবার প্রথমে এইখানে। মনে করে নাও আমাদের এখানে ওএক্সটা হচ্ছে এক্সপোর্ট লাইন, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার এবি লাইনটাকে কিন্তু আমি বলেছিলাম আমার সাপ্লাই, এবং সিডি লাইনটাকে বলেছিলাম আমার ডিমান্ড, তাই তো? এখন আমি যেটা দেখলাম, আমার এক্সপোর্ট বেড়ে গেছে, আমার এক্সপোর্ট আস্তে আস্তে বাড়ছে। এই ক্ষেত্রে আমার এফেক্টটা কি হবে? আমার ডিমান্ড আস্তে আস্তে ডিক্রিজ করছে, তাই না? এখানে যদি আমরা লাইনটাকে একটু চেঞ্জ করে নেই, মনে করো আমাদের $1 এক্সপোর্ট হওয়ার বদলে কম হলো, $1/2 হলো, ঠিক আছে? তখন আমার লাইনটা দেখো নিচে চলে আসছে, তখন আমার এক্সচেঞ্জ রেটটা কিন্তু কমে আসে। তোমরা দেখো, খেয়াল করে দেখো, পি এর নিচে একটা লাইন চলে আসছে, আমি কার্সার দিয়ে পয়েন্ট করে দিচ্ছি। যখনই আমার এক্সপোর্ট কমে যাচ্ছে, সিডি লাইনটা থেকে নিচের লাইনে চলে আসছে, তখনই কিন্তু আমার এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে? তখন আমার টাকাটা বেড়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, আমি যদি আরেকটা জিনিস নিয়ে চিন্তা করি, আমার এক্সচেঞ্জ রেটটা কখন আরও বেড়ে যাবে, একটু দেখো, আমি তোমাদেরকে আবারও বলছি যে পি পয়েন্টের এখানে কিন্তু এই লাইনটাকে আমি পয়েন্ট করেছি। অন দি আদার হ্যান্ড, মনে করো আমার ইম্পোর্ট বেড়ে গেল। আমার ইম্পোর্ট যখন বেড়ে যাবে, ইম্পোর্ট বেড়ে গেলে কি হয়? আমার খরচ বেড়ে যাচ্ছে। আমার খরচ বেড়ে গেলে তখন আমার এক্সপোর্টের তুলনায় আমার ইম্পোর্টটা বেশি। তখন যেটা হচ্ছে, আমার অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আমার যে ডিমান্ড লাইনটা, সেই ডিমান্ড লাইনটা ইনক্রিজ করেছে। ইনক্রিজ করার ফলে যেটা হয়েছে, দেখো আমার এক্সচেঞ্জ রেটটা এখানে বেড়ে গেছে। আবারও বলছি, এক্সপোর্ট যখন বেড়ে যায়, আমার একটা কান্ট্রিতে এক্সপোর্ট যখন বেড়ে যায়, তখন আমার ডিমান্ডটা কী করে? কমে আসে। দেখো পি এর নিচে লাইনটা কমে আসছে, তখনই আমার এক্সচেঞ্জ রেটটা কী হয়েছে? কমে আসছে। আবার দেখো, যখনই আমি এক্সপোর্টটা যা থাকবে সেটাই থাকলো, বা আমার এক্সপোর্ট কমে গেল কিন্তু ইম্পোর্ট বেড়ে গেল, তখন আমার ডিমান্ডটা আপওয়ার্ড হচ্ছে, পি এর উপরে লাইনটা গেছে, দেখো তখন এখানে ক্রস করেছে, যেটা তাতে আমার এক্সচেঞ্জ রেটটা ইনক্রিজ করেছে, আর এর উপরে চলে যাচ্ছে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি জিনিসটা? আশা করি বুঝাতে পেরেছি। আমরা এখন যেটা করলাম, শুধুমাত্র আমাদের এই ডিমান্ড লাইনটা নিয়ে কাজ করছি। এখন আমরা আমাদের সাপ্লাই লাইনটা নিয়ে যদি কাজ করি, তখন কি হবে? পি, এইটা ছিল আমাদের আগের সাপ্লাই রেট, এ এবং বি ছিল আমাদের আগের সাপ্লাই। আমাদের এক্সপোর্ট ইনক্রিজ হচ্ছে, আমাদের সাপ্লাই ইনক্রিজ হচ্ছে। এখন মনে করো কোনো কারণে এক্সপোর্টটা কমে গেল। এক্সপোর্ট কমে যাওয়ার সাথে সাথে আমাদের যেটা হচ্ছে, আমরা এখানে আমরা এখানে যে লাইনটা নিয়ে কাজ করছি, দেখো সেটা পি এর নিচে আমার ইম্পোর্ট বেড়ে গেল, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম। এখন আমি তোমাদেরকে সেম জিনিসটা অপোজিট লাইনটা দিয়ে বোঝাচ্ছি। আগে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম ডিমান্ড লাইন দিয়ে, এখন আমি তোমাদেরকে বুঝাচ্ছি সাপ্লাই লাইনটা দিয়ে, ঠিক আছে? আমাদের কি হলো? এক্সপোর্ট কমে গেল, সাপ্লাই দেখো নিচের দিকে চলে আসছে। এক্সপোর্ট কমে গেল, সাপ্লাই নিচের দিকে চলে আসছে, আমাদের প্রাইস রেঞ্জ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার দেখো, আমাদের সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। সাপ্লাইটা যখন বেড়ে যাবে এবং আমাদের এক্সপোর্টটা বেশি হবে, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আগেই যেরকম বলেছিলাম যে যখনই তোমার এক্সপোর্ট বেড়ে যাবে, সাপ্লাই বেড়ে যাবে, তখন এক্সচেঞ্জ রেট কমে আসবে। যখন ইম্পোর্ট বেড়ে যাবে, তখন সেটা দেশের জন্য আপওয়ার্ড হবে, এক্সচেঞ্জ রেটটা বেড়ে যাবে। তার মানে আমরা এই গ্রাফটা থেকে বুঝতে পারি যে একটা দেশের জন্য ডিজায়ার্ড কন্ডিশন হচ্ছে এক্সপোর্ট বেড়ে যাওয়া, ইম্পোর্ট কমে যাওয়া। এক্সপোর্ট যখনই বাড়বে, তখন তোমার এক্সচেঞ্জ রেটটা কমে যাবে। দেখো এখানে পি এর নিচের লাইনটা, এখানেও পি এর নিচের লাইনটা, তখন আমাদের এক্সচেঞ্জ রেটটা কমে যাবে। একটা দেশের জন্য এক্সচেঞ্জ রেট যত বেশি কম হবে, সেই দেশ বাইরের বিশ্ব থেকে তত বেশি বিজনেস করতে পারবে বা দেশের ডেভেলপমেন্টে কাজ করতে পারবে। যখনই কোনো দেশের ইম্পোর্ট বেড়ে যাবে, এই যে লাইনগুলো আপওয়ার্ড হচ্ছে,
তখনই এক্সচেঞ্জ রেটটা হায়ার হয়ে যাবে, তখন সে দেশের মার্কেটে মানির ভ্যালুটা ডিক্রিজ করবে, এক্সচেঞ্জ রেট হায়ার হয়ে যাবে এবং লিভিং কস্টও হায়ার হয়ে যাবে। সো আমরা ধরে নিই যে আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে ডিজায়ার্ড কন্ডিশনটা হচ্ছে যখন একটা দেশের জন্য সবসময় আমাদের খুব খেয়াল করে শুনো, একটা দেশের জন্য এক্সপোর্টের পরিমাণ বেশি থাকবে এবং ইম্পোর্টের পরিমাণ কম থাকবে। এটাই হচ্ছে আমাদের ডিমান্ড এবং সাপ্লাই থিওরি, যেটা আমরা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট মেথড অফ এক্সচেঞ্জ অফ ফরেন কারেন্সি। এটা হচ্ছে মূলত ফরেন কারেন্সিগুলো আমরা কোন কোন জিনিসের মাধ্যমে সহজে করতে পারবো এবং ফরেন কারেন্সি আমরা কেমন করে এক্সচেঞ্জ করতে পারবো। আমরা নাম্বার 1 দিচ্ছি ফরেন বিল অফ এক্সচেঞ্জ। ফরেন বিল অফ এক্সচেঞ্জ, তোমরা বিল অফ এক্সচেঞ্জটা পড়েছো। বিল অফ এক্সচেঞ্জটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা পার্টি অন্য একটা পার্টিকে একটা সার্টেন টাইম পর টাকা প্রোভাইড করবে এই মর্মে প্রমিস করে থাকে। আমি আবারও বলছি, আমাদের বিল অফ এক্সচেঞ্জটা হচ্ছে একটা সার্টেন টাইম পর আমি একটা পার্টি হিসাবে অন্য একটা পার্টিকে, যে আমার কাছে টাকা পেত, আমার ক্রেডিটর, তাকে আমি টাকাটা প্রোভাইড করব এই মর্মে আমি তাকে প্রমিস করছি, এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জটা আমাদের ফরেন ট্রানজ্যাকশানে অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে আমাদের বাইরে যখন ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়ে থাকে তখন একটা পার্টিকে অন্য পার্টি সবসময় যে চিনে তা না। তখনই একটা পার্টি যখন অন্য পার্টিকে প্রোডাক্ট পাঠাবে বা টাকা দিতে চাইবে তখন কিন্তু তার মধ্যে কিছু কনফিউশন অ্যারাইজ করবে। আমি কি আসলে টাকাটা দিতে পারবো, বা আমি কি আসলে টাকাটা পাবো, আমি কি আসলে আমার প্রোডাক্টটা পাবো। এরকম সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য আমরা ফরেন এক্সচেঞ্জে বিল অফ এক্সচেঞ্জটা ইউজ করে থাকি। বলতে গেলে বিল অফ এক্সচেঞ্জটা হচ্ছে এলসির পরে সবচেয়ে বেশি ইউজ করা ফরেন এক্সচেঞ্জের টুল বা মেথড অফ এক্সচেঞ্জিং ফরেন কারেন্সি। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা খেয়াল করে শুনো। নাম্বার 2, ব্যাঙ্ক ড্রাফট। আমরা চ্যাপ্টার 6 ব্যাঙ্ক ড্রাফট সম্পর্কে পড়েছি। ব্যাঙ্ক ড্রাফট ইজ আ টুল। এই টুলটা কি করে, যেখানে একটা ব্যাংকের ব্রাঞ্চ অন্য একটা ব্যাংকের ব্রাঞ্চকে অর্ডার দেয় তার পেকে সার্টেন পরিমাণ অ্যামাউন্ট টাকাটা প্রোভাইড করে দেওয়ার জন্য। এই যে ব্যাঙ্ক ড্রাফট আমরা ইউজ করি, এই ক্ষেত্রে যেটা হয় একটা সার্টেনটি থাকে যে না আমি টাকাটা পাবো। সেম জিনিস যখন আমি দেশের বাইরে ইউজ করব তখন সেটা হচ্ছে আমার ফরেন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইউজ হওয়া ব্যাঙ্ক ড্রাফট, ফরেন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইউজ হওয়া ব্যাঙ্ক ড্রাফট। ওকে, নাম্বার 3, ট্রান্সফার বাই মেইল। এটা অনেক আগে ইউজ করা হতো, যেভাবে আমরা আমাদের ডাক ব্যবস্থার মাধ্যমে আমাদের টাকাগুলো পাঠাতাম, সেম জিনিস আমাদের এখানে এভাবে আসছে, মেইলের মাধ্যমে আমরা টাকাটা পাঠাচ্ছি। টেলিগ্রাফিক ট্রান্সফার, এটাও অনেক আগে ছিল, বর্তমানে এটা খুব বেশি ইউজ করা হয় না। টেলিগ্রাফিক ট্রান্সফারটা হচ্ছে যখন টেলিগ্রাফিক সিস্টেমের মাধ্যমে আমি টাকাটা পাঠাতে পারছি, দ্যাট মিনস আমি যে টাকাটা পাঠাচ্ছি এটার একটা অর্ডার প্রোভাইড করে দেওয়া বাই টেলিগ্রাফিক সিস্টেম। নাম্বার 5 হচ্ছে ট্রান্সফারিং বাই ফ্যাক্স। ফ্যাক্সটার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো, অনেক বছর আগে যখন আমাদের এই আধুনিক ইমেল সিস্টেম ছিল না, সেই সময় আমরা ইউজ করতাম আমাদের এই মেথডটা ফ্যাক্সের মাধ্যমে। ফ্যাক্সটা এত বেশি ইউজ করার রিজনটা হচ্ছে ফ্যাক্সের মাধ্যমে খুব ফাস্ট কাজ করা যায় এবং খুব দ্রুত একটা বিজনেসম্যান সে তার ডিজায়ার্ড অ্যামাউন্টটা পেয়ে যেতে পারে, এই জন্য আমরা ফ্যাক্সটা খুব বেশি ইউজ করতাম। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে ট্রান্সফার বাই ইমেল। বর্তমানে এটা অনেক বেশি ইউজ করা হচ্ছে। ট্রান্সফার বাই ইমেলটা হচ্ছে জেনারেলি আমরা যখন ব্যাংকের একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রানজ্যাকশন করে থাকি, সেই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের এই ইমেলটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে এটিএম কার্ড। এটিএম কার্ডটা তোমরা সবাই জানো, এটিএম কার্ড সম্পর্কে জানো না এমন কেউ নাই। এটিএমের ফুল ফর্মটা কি, অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে টাকা অন্য জায়গায় এক্সচেঞ্জ করতে পারি। কেমন করে করতে পারি, এখানে কোয়েশ্চেন আসতে পারে, কারণ আমরা তো জেনারেলি এটিএম কার্ড দিয়ে টাকাটা আসলে একটা জায়গা থেকে তুলে নিই। আমরা এটা এক্সচেঞ্জ করতে পারি। সাপোজ তোমার কাছে একটা মাস্টার কার্ড আছে বা তোমার কাছে কোনো ভিসা কার্ড আছে, সাপোজ তুমি এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছো যে অ্যাকাউন্টটা বাংলাদেশের বাইরে বা অন্য কোনো কান্ট্রিতেও ব্রাঞ্চ আছে। সাপোজ আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নিয়েই কথা বলি। তুমি বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললা এবং তুমি সেখান থেকে একটা মাস্টার কার্ড নিলা যেটা বাংলাদেশের বাইরেও ইউজ করা যাবে। তুমি বাংলাদেশের বাইরে যে একটা কান্ট্রিতে এই জিনিসটা ইউজ করলা এবং ইউজ করার পরে তুমি সেখান থেকে টাকা নিলা এবং তুমি তোমার ক্রেডিটরকে টাকাটা দিয়ে দিলা। এখানে দেখো, যদিও তুমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বুথ থেকেই টাকাটা তুলছো, কিন্তু আলটিমেটলি এটা তোমার ফরেন এক্সচেঞ্জের জন্য ইউজ হচ্ছে। তুমি বাংলাদেশের বাইরে এই কার্ডটা ইউজ করছো, এভাবেই এটিএম কার্ডটা বাংলাদেশের বাইরে আসলে ইউজ হয়। নেক্সট ওয়ান হচ্ছে সুইফট। সুইফটের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার ফুল ফর্মটা। এই ফুল ফর্মটা হচ্ছে দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক। খেয়াল করো, তোমরা অনেকে এটা ইন্ট্রা ব্যাঙ্ক লেখো, ইন্ট্রা ব্যাঙ্ক না, এটা ইন্টার, INTER, ইন্টার।
দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন সিস্টেম, এই সিস্টেমটা অনেক বছর আগে প্রচলিত ছিল। এটা হচ্ছে একটা সার্টেন কান্ট্রির ইন্টারব্যাঙ্কিং ট্রানজ্যাকশন বা ইন্টারব্যাঙ্কিং ট্রানজ্যাকশন ক্লিয়ার করার মেথড। মনে করে নাও আমরা আমাদের সার্কের যে দেশগুলো, সেই দেশগুলোর ভেতরে একটা সিস্টেম করলাম যে আমাদের দেশের মধ্যে যদি কেউ ইন্টার ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন করতে চায় তারা ইজিলি এই সিস্টেমের মাধ্যমে করতে পারবে। এই সিস্টেমটা হচ্ছে সুইফট সিস্টেম। শুধুমাত্র সার্কভুক্ত দেশগুলোতে এটা পারবে, অন্য দেশগুলোতে পারবে না। সুইফটের ফুল ফর্মটা তোমাদের এমসিকিউতে আসতে পারে অথবা 1 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে, সো এটা খেয়াল করে করবা। নেক্সট ওয়ান হচ্ছে পার্সোনাল চেক। এটা তোমরা জানো, আমি এখানে চেক দিয়ে দিলাম অথবা আমি আমার ক্রেডিটারকে আমার চেক দিয়ে দিলাম, সে ব্যাংক থেকে টাকাটা তো উইথড্র করে নিল। এটাই হচ্ছে পার্সোনাল চেকের ইউজ। নেক্সট হচ্ছে ক্যাশ লেটার অফ ক্রেডিট। যে লেটার অফ ক্রেডিট ভাঙিয়ে আমি ডিরেক্টলি ক্যাশ টাকা পাবো, আমরা লেটার অফ ক্রেডিটটা কিছুক্ষণ পরের টপিকগুলোতে বা আমরা নেক্সট ক্লাসে পড়বো, সো তোমরা ইজিলি এটা বুঝতে পারবা। নেক্সট ওয়ান হচ্ছে ভ্রমণকারীর প্রত্যয়পত্র বা ট্রাভেলার্স লেটার অফ ক্রেডিট। ট্রাভেলার্স লেটার অফ ক্রেডিট হচ্ছে তুমি বাংলাদেশের থেকে বিদেশে যাবা, কিন্তু তুমি ক্যাশ ক্যারি করতে ভয় পাচ্ছ বা তুমি এক্স্যাক্টলি এতখানি ক্যাশ ক্যারি করতে চাচ্ছ না, তখন তুমি কি করবা? তখন তুমি বাংলাদেশের একটা ব্যাংকে গেলা এবং যে বললা যে আমি বাংলাদেশ থেকে এই সার্টেন টাইমের জন্য অন্য একটা কান্ট্রিতে, সাপোজ তুমি মালয়েশিয়াতে যাচ্ছ, তুমি বাংলাদেশের ওই ব্যাংকটাতে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিলা এবং তুমি সেখান থেকে একটা এলসি ওপেন করলা। তুমি 1 মাস পর যখন মালয়েশিয়াতে গেলা, তুমি সেই এলসিটা ইউজ করে মালয়েশিয়ার ওই ব্যাংকটা থেকে তুমি টাকাটা তুলে নিতে পারলা। এটাই হচ্ছে ট্রাভেলার্স এলসি। একই সাথে ট্রাভেলার্স চেক, তুমি যদি ওই ব্যাংকে এলসি না করে চেক নাও, সেক্ষেত্রে সেটা হবে ট্রাভেলার্স চেক। তুমি বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছ এবং বিদেশে তুমি ক্যাশ ক্যারি করতে চাচ্ছ না, এই জন্য তুমি তোমার সিস্টেমটাকে ইজি করার জন্য একটা ট্রাভেলার্স চেক ইউজ করতে পারো। নেক্সট ওয়ান হচ্ছে ইন্টারন্যাশনাল মানি অর্ডার। ইন্টারন্যাশনাল মানি অর্ডারটা এখন সবচেয়ে বেশি প্রচলিত। তোমরা নাম শুনেছো, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, ব্র্যাক। এরা বিদেশ থেকে বাংলাদেশে অবস্থিত যারা আছেন বা বাংলাদেশের যে সকল মানুষরা আছেন তাদের টাকা সেফলি বাংলাদেশে নিয়ে আসে। এটাই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মানি অর্ডার। ওখান থেকে অর্ডার করলে আমরা এখান থেকে টাকাটা নিয়ে নিচ্ছি। দ্য লাস্ট ওয়ান হচ্ছে ক্যাশ পেপার মানি। ক্যাশ পেপার মানিটা হচ্ছে তুমি যখন দেশের বাইরে যাবে তখন তুমি ক্যাশটা নিয়ে যাবা। মনে করে নাও তুমি বাংলাদেশ থেকে সাপোজ কানাডাতে যাচ্ছ, কানাডাতে যেতে পারো বা অন্য কোনো কান্ট্রি, সাপোজ তুমি বাংলাদেশ থেকে ইউএসএতেই যাচ্ছ, তুমি যাওয়ার সময় বাংলাদেশের ব্যাংক থেকে কিছু ডলার এন্ডোর্স করে নিলা বা কিছু ডলার তুমি কিনে নিলা, তুমি এই ডলার সাথে করে নিয়ে বিদেশে যেতে পারো এবং তুমি সেখানে সেই ডলারটা খরচ করতে পারো। কানাডার ক্ষেত্রে কানাডিয়ান ডলার, ইউএসের ক্ষেত্রে ইউএস ডলার, এরকম করে তুমি নিতে পারো। ইংল্যান্ডের ক্ষেত্রে পাউন্ড। এই যে তুমি সাথে করে নিয়ে যাচ্ছ জিনিসটা বা ফরেন কারেন্সি তুমি নিয়ে যাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ক্যাশ পেপার মানি মেথড। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমি আশা করছি আজকের ক্লাস তোমরা বুঝেছো। ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।